হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব এক দারুণ কোরিয়ান ড্রামা নিয়ে, যার নাম অ্যালিস। এই গল্পের মূল কেন্দ্রবিন্দু হলো টাইম ট্রাভেল, কিন্তু এর সাথে জড়িয়ে আছে ভাগ্যের এক অদ্ভুত খেলা, সম্পর্কের গোলকধাঁধা আর রহস্যময় কিছু গোপন ঘটনা। এটা এমন এক কাহিনী যেখানে সময় শুধু চলমান ঘড়ির কাঁটা নয়, বরং ভালোবাসা আর হারানো মানুষের কাছে ফেরার এক অদ্ভুত দরজা। আমাদের আজকের গল্পটা শুরু হয় অ্যালিস নামের একটা অর্গানাইজেশন থেকে। এরা টাইম ট্রাভেল নিয়ে কাজ করছে ২০৫০ সাল থেকে। একদিন তারা ২০৫০ সাল থেকে চলে আসে ১৯৯২ সালে, কারণ ১৯৯২ সালে এক প্রফেসরের লেখা একটা বই আছে যেখানে লেখা আছে টাইম ট্রাভেল কিভাবে বন্ধ করা যাবে। মূলত বইটা পাওয়ার জন্যই অ্যালিসের দুইজন মেম্বার জংতে আর মিনহো ২০৫০ সাল থেকে ১৯৯২ সালে চলে এসেছে। এরপর তারা ডক্টর চ্যাং নামের এক লোকের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু তারা যাওয়ার আগে লি সোয়ান নামের একজন সেখানে পৌঁছে গিয়েছিল। আসলে শুধু অ্যালিস না, তাদের মতো আরেকটা অবৈধ সংগঠন ছিল যারা বেআইনিভাবে টাইম ট্রাভেল করাতো, আর তাদের হেডের নাম ছিল টিচার। সে একজন রহস্যময় লোক ছিল, কেউ তাকে চিনত না। এরপর দেখা যায় ডক্টর চ্যাং সেই বইয়ের শেষ পৃষ্ঠাটা ছিঁড়ে তার ছোট মেয়ের হাতে তুলে দেয় আর সেটা লুকিয়ে রাখতে বলে, কিন্তু তখন হঠাৎ করেই লি সোয়ান তাকে মেরে ফেলে। তখনই অ্যালিস থেকে আসা সেই কাপড়রা এসে মেয়েটাকে বাঁচায় এবং বইটাও নিয়ে যায়। তখন পুলিশ সেখানে এসে পড়ে আর লি সোয়ান ধরা পড়ে যায়। এদিকে অ্যালিস আর সেই কপল বইটা নিয়ে পালিয়ে যায়, কিন্তু তারা তখনও জানতো না তারা বাবা মা হতে চলেছে। জংতে তখন প্রেগনেন্ট ছিল। যখন মিনহো সেটা জানতে পারে, সে তাকে অ্যাবর্শন করে ফেলতে বলে, কারণ প্রেগনেন্সির সময় টাইম ট্রাভেল করলে বিপজ্জনক হবে। কিন্তু জংতে বাচ্চাটাকে জন্ম দিতে চাচ্ছিল। সে মিনহোকে চিঠি লিখে জানায় সে বাচ্চাটাকে জন্ম দেবে। এরপর সে বইটা নিয়ে পালিয়ে যায়। মিনহো এতে অনেক কষ্ট পায় আর আবার ২০৫০ সালে ফিরে আসে। তো এরপর দেখা যায় জংতে নিজের নাম পাল্টে রাখে পাক সাং ইয়ং। এরপর সে একটা ছেলের জন্ম দেয় আর তার নাম রাখে জিন। কিন্তু জিন কোনো নর্মাল বাচ্চা ছিল না। টাইম ট্রাভেলের সাইড ইফেক্টের কারণে তার ইমোশন এক্সপ্রেস করতে সমস্যা হয়। সে হাসতে পারে না, কাঁদতেও পারে না। সাংইয়ং অনেক কষ্ট করে তাকে বড় করে তোলে। একদিন সাংইয়ং খুব অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়, কিন্তু জিন বলে সে যাবে না, কারণ তার পরদিন স্কুল আছে। এরপর জিন হাই স্কুলে পড়া শুরু করে আর ওর উপর ওর স্কুলেরই এক মেয়ের মার্ডারের অভিযোগ আসে। আসলে মেয়েটা স্কুলের ছাদ থেকে পড়ে যায় আর মারা যায়, আর সেই সময় জিনও ছাদে ছিল, তাই সবাই ভাবে জিনই হয়তো তাকে খুন করেছে। এরপর তার মা প্রাণপণে চেষ্টা করে তাকে নির্দোষ প্রমাণ করতে। অবশেষে একজন সাক্ষী বের হয়ে আসে আর বলে সে সেদিন দেখেছে জিন মেয়েটাকে ধাক্কা দেয়নি। এতে জিনের ওপর সব অভিযোগ কেটে যায়। আর এর সাথে জিনের জীবনে দোয়াং নামের এক নতুন বন্ধু আসে, যে আগে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। পরে তাকে ধীরে ধীরে পছন্দ করা শুরু করে দেয় আর তার ফ্রেন্ড হয়ে যায়। এরপর সাংইয়ংয়ের জন্মদিন আসে। মা ছেলে মিলে জন্মদিন পালন করে। সাংইয়ং বাইরে যায় কিছু ড্রিঙ্ক কিনতে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে আর বাড়ি ফিরে আসে না। এজন্য জিনও বাইরে বের হয় তার মাকে খুঁজতে। আসলে এলিসের ড্রোন সাংইয়ংকে ফলো করছিল। সাংইয়ং প্রাণ বাঁচাতে পালিয়ে আবার ঘরে চলে আসে, কিন্তু শেষমেশ তাকে খুন করা হয়। এরপর জিন আবার ঘরে ফিরে এসে দেখে ওর মা ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মারা যাওয়ার আগে সাংইয়ং ছেলেকে বলে যায়, ভবিষ্যতে যদি আমায় কখনো দেখো, ভাববে আমরা কেউ কাউকে চিনি না। তার মাকে মরে যেতে দেখে জিন প্রথমবারের মতো অনেক কান্না করে। এরপর আর কোনোভাবেই সাংইয়ংয়ের খুনিকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে জিন থাকে মিস্টার গো নামের একজন পুলিশের সাথে, যাকে সে বাবার মতোই ভালোবাসত। জিন ঠিক করে সে তার মায়ের খুনিকে খুঁজে বের করবে। তো এরপর সময় চলে যায় ২০২০-এ। এখন জিন বড় হয়ে গেছে। সে এখন অনেক দক্ষ একজন ডিটেকটিভ, একেবারে নির্ভীক। ক্রিমিনালদের ধরতে সে কোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। তো এরপর দেখা যায় তার টিমের কাছে বাচ্চা অপহরণের একটা কেস আসে, কিন্তু এরপর বাচ্চাটা নিজেই তার মায়ের কাছে চলে আসে। বাচ্চাটা কোথায় ছিল তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি আমার মায়ের সাথেই ছিলাম, কিন্তু ওর মা তো ওর সাথেই ছিল না। কেন বাচ্চা মেয়েটা এমন বলছে তা আমরা একটু পরেই বুঝতে পারবো। এই কেসে কাজ করতে গিয়ে জিন হঠাৎ আবার সেই ড্রোনটা দেখে, যেটা তার মায়ের মৃত্যুর রাতে দেখেছিল। ড্রোনটাকে ফলো করতে গিয়ে সে একটা মেয়েকে দেখে যে দেখতে হুবহু তার মায়ের মতো। সেই মেয়েটার দিকে যাওয়ার সময় জিনের অ্যাক্সিডেন্ট হচ্ছিল, আর তখনই টাইম থেমে যায়। জিন আসলে সময় নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সে তা জানেই না। এতে টাইম আবার চলতে থাকে আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে একটা হোটেলে খুন হয়। জিন খুনিকে খুঁজে বের করতে একটা হোটেলে চলে যায়। এরপর খুনিকে ধরে তার আইডি চেক করে দেখা যায় আসলে তার বয়স এখন ৫ বছর হওয়া উচিত, কিন্তু সেই অনুযায়ী সে এখন অনেক বড়।
তার মানে সে ভবিষ্যৎ থেকে এসেছে। এরপর তাকে জিন গ্রেফতার করে, কিন্তু হঠাৎ সেখানে লাইট নিভে যায় আর চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তারপর কেউ একজন এসে জিনকে আক্রমণ করে। সেই মানুষ আর কেউই নয়, তার বাবা মিনহো। কিন্তু তখন দুজনে জানতো না যে তারা বাবা ছেলে। এরপর মিনহো ওখান থেকে পালিয়ে যায়। আসলে এলিসের ওই লোকেরা তাদের ক্লায়েন্টদের টাইম ট্রাভেল করাতো। যে খুনি ছিল সে ভবিষ্যৎ থেকে এসেছিল। আসল পৃথিবীতে তার বয়স তখন মাত্র 5। ছোটবেলায় তার ভাই তাকে অনেক নির্যাতন করত, তাই সে ভবিষ্যৎ থেকে এসে এর প্রতিশোধ নেয়। কিন্তু এলিসে খুন করা নিষিদ্ধ ছিল, তাই মিনহো তাকে ফেরত পাঠাতে চায়। কিন্তু খুনিটা অনেক জেদি ছিল। সে জিনের উপর প্রতিশোধ নিতে চায়, কারণ জিন তাকে অ্যারেস্ট করতে চেয়েছে আর তাকে মেরেছে। সুযোগ বুঝে সে জিনের বাড়িতে হামলা চালায়, কিন্তু জিন ওর ওপর গুলি চালিয়ে তাকে অ্যারেস্ট করে ফেলে। তো এরপর অ্যালিসের লোকেরা জানতে পারে তাদের ক্লায়েন্ট আবার গ্রেফতার হয়েছে। তখন তাদের টিমের সবাই চিন্তায় পড়ে যায়। মিনহোর 2 বন্ধু ছিল ক্যাচাল আর সিয়ং। মিনহো এখন জং থেকে ভীষণ ভালোবাসে, তাকে খুবই মিস করে। কিন্তু অ্যালিস থেকে সে জানতে পারে জংতে নাকি অতীতে আবার বিয়ে করেছে এবং সুখে সংসার করছে। এতে মিনহো ভাবে জংতে তাকে ঠকিয়েছে, অথচ আসল সত্যি হলো জংতে অনেক আগেই মারা গেছে আর জিনি হলো তাদের ছেলে। তো এরপর দেখা যায় মিনহো সেই হাসপাতালে যায় যেখানে ওই গ্রেফতার হওয়া ছেলেটাকে রাখা হয়েছিল। মিনহো সেখানে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এর মধ্যে অ্যালিস থেকে জানতে পারে যে ওই খুনির কাছে থাকা টাইম কার্ডটা হারিয়ে গেছে। তো এরপর দেখা যায় কার্ডটা জিন খুঁজে পেয়েছে। আর এটা দেখে তখন তার মনে পড়ে তার মার কাছেও এমন একটা কার্ড ছিল। এ বিষয়ে ডিটেলে জানার জন্য সে ইয়ংতে নামের এক প্রফেসরের কাছে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সেই প্রফেসর দেখতে হুবহু তার মায়ের মতো। সে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আর ভাবে এটাই তার মা। প্রফেসর ইয়ংতে কি আসলে জিনের মা, নাকি শুধু দেখতেই তার মতো? আসল সত্যিটা কিছুটা ভিন্ন। প্রফেসর ইয়ংতে তার মা নয়। আর এর এক্সপ্লেনেশন পুরো ড্রামাটা দেখার পরই আপনারা বুঝতে পারবেন। প্রথমবার দেখা হওয়ার সময় প্রফেসর তাকে চড় মেরে বসে, কারণ সে তাকে জড়িয়ে ধরেছিল। তারপর জিন জানতে পারে প্রফেসর ইয়ংতের একটা পরিবার আছে, তার বাবা আছে, এমনকি তার একটা ছোট বোনও আছে। এদিকে আবার অ্যালিসের লোকেরা জিনকে আক্রমণ করে, কারণ তাদের সেই টাইম কার্ডটা দরকার। জিন কোনো মতে সেখান থেকে বেঁচে যায়। তখন হঠাৎ করেই তার বাবা মিনহো সেখানে হাজির হয়। তখন তাদের বাবা আর ছেলের মধ্যে লড়াই শুরু হয়। তখন জিন সন্দেহ করতে শুরু করে অ্যালিসের লোকেরাই তার মাকে মেরেছে, কারণ যে বিশেষ বুলেট দিয়ে তার মায়ের মৃত্যু হয়েছিল সেটা সাধারণ কোনো অস্ত্র দিয়ে সম্ভব না। এমন অস্ত্র তখনকার সময় পাওয়া যেত না। আর সে নিজের চোখে মিনহোর হাতে এমন অস্ত্র দেখেছিল। পরে জিন আবার প্রফেসর ইয়ংতের সাথে দেখা করে, তাকে জিজ্ঞাসা করে আপনি কি টাইম ট্রাভেলে বিশ্বাস করেন? প্রফেসর হেসে বলেন হ্যাঁ, আমি বিশ্বাস করি। তো জিন এরপর তার মায়ের টাইম কার্ড তাকে দেয় এটার উপর রিসার্চ করার জন্য। এদিকে দেখা যায় যে ছোট্ট মেয়েটাকে শুরুতে অপহরণ করা হয়েছিল সে আসলে তার মায়ের আর এক ভার্সনের সাথে ছিল। সেই ভার্সন ছিল অ্যালিসের এক ক্লায়েন্ট যে টাইম ট্রাভেল করছিল। ভবিষ্যৎ থেকে আসা সেই মা নিজের বর্তমান সত্তাকে এসে মেরে ফেলে, যাতে সে তার মেয়ের সাথে থাকতে পারে। পরে পুলিশ সেই প্রেজেন্ট মায়ের বডি খুঁজে পায় আর তদন্তের সূত্র ধরে মিস্টার গো পৌঁছে যায় মেয়েটার বাসায়। সেখানে ভবিষ্যতের মা হঠাৎ তাকে আক্রমণ করে বসে। এরপর মিস্টার গোকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জিনও হাসপাতালে ছুটে যায়। তাকে এই অবস্থায় দেখে জিন অনেক কষ্ট পায়, কারণ মিস্টার গোকে সে বাবার মতো মনে করে। এদিকে এলিসের লোকেরা অবশেষে ওই মহিলা ক্লায়েন্টকে ধরে ফেলে এবং তাকে তার নিজস্ব সময়ে পাঠিয়ে দেয়। এই কেসের সূত্র ধরেই জিন আর মিনহো আবার মুখোমুখি হয়। একই সাথে প্রফেসর ইয়ংতের সাথেও বারবার দেখা হয় জিনের সেই টাইম ট্রাভেলের কার্ডের বিষয়ে। ধীরে ধীরে সে বুঝতে পারে যতই মিল থাকুক ইয়ংতে তার মা নয়, কারণ তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এদিকে প্রফেসর ইয়ংতে আর দুইয়ংয়ের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলতে থাকে, কারণ দুইয়ং জিনকে ভালোবাসে এবং প্রফেসর ইয়ংতেকে নিয়েও সে সবসময় অনেক ইনসিকিউর থাকে। দুজনের মধ্যে প্রায় তর্ক বিতর্ক চলতে থাকে। একসময় জিনের সামনে আসে প্রফেসর ইয়ংতের ইনস্টিটিউটের ডিরেক্টর শেওয়াং কোয়াং। তাকে দেখে জিন চমকে যায়, কারণ এক সাক্ষী তাকে জানিয়েছিল এই ডিরেক্টরই তার মায়ের মৃত্যু রাতে ঘটনাস্থলের কাছে দেখা গিয়েছিল। ডিরেক্টর যদিও সব অস্বীকার করে, তবুও তার সন্দেহ কাটে না। আর এখন সেই ভবিষ্যৎবাণীর বইয়ের আসল কপি ডিরেক্টরের কাছেই আছে। একদিন ইয়ংতে জিনকে ফোন করে জানায় তার জানালার বাইরে একটা ড্রোন উঠছে। খবর পেয়ে জিন ছুটে যায় তাকে বাঁচাতে, কিন্তু পথে একটা দুর্ঘটনা ঘটে যায় আর সেই দুর্ঘটনা তাকে টেনে নিয়ে যায় অতীতে। ঠিক সেই রাতে যেদিন তার মা মারা গিয়েছিল। সে প্রথমে কলেজে প্রফেসর ইয়ংতেকে দেখে, তারপর ছুটেছে নিজের বাড়ির দিকে। সেদিন তার মা বেরিয়েছিল ড্রিঙ্ক কিনতে,
জিন ঠিক করে আজ সে তার মাকে খুন করা লোকটাকে ধরবেই। হঠাৎ সে সেখানে ডিরেক্টরকে দেখতে পায়। সে তাকে ধরে ফেলে, কিন্তু ডিরেক্টর বলে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার মাকে বাঁচাও। জিন ছুটে যায় বাড়িতে, কিন্তু পৌঁছে দেখে তার মা আগে থেকেই আহত। তার মা তাকে চিনে ফেলে। সে বলে, আমার ছেলে কত বড় হয়ে গেছে, তোমাকে দেখে আমি অনেক খুশি। কিন্তু কিছু করার আগে সে আবার মারা যায়। মরার আগে সে টাইম কার্ড চালু করে জিনকে ফেরত পাঠিয়ে দেয় 2020 সালে। কিন্তু ফিরে এসে জিন বুঝতে পারে বাস্তব জগতে সে 1 সপ্তাহ গায়েব ছিল, অথচ অতীতে সে মাত্র কিছুক্ষণই কাটিয়েছে। এবার জিনের লক্ষ্য একটাই, যেভাবেই হোক মায়ের খুনিদের ধরতেই হবে। এজন্য তাকে তার মায়ের অতীত জানতে হবে, আর তার নিজের বাবাকেও খুঁজতে হবে। অন্যদিকে মিনহো এসব কিছুই জানে না। এলিসের লোকেরা এদিকে জানতে পারে অতীতে আর একটা টাইম কার্ড আছে, যেটা প্রফেসরের কাছে আছে এখন। এদিকে দেখা যায় এলিস এর সব ইনভেস্টিগেশন করে সিয়ং সে তখন ড্রোনের মাধ্যমে প্রফেসর ইয়ংতোকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে হুবহু জংতের মতো। আর তখন বোঝা যায় এখানেও একটা লাভ ট্রায়াঙ্গেল চলছে। সিয়ং আসলে মিনহোকে পছন্দ করে। এরপর মিনহো প্রফেসরের কাছে যায় টাইম কার্ডের জন্য। সেখানে গিয়ে সে প্রফেসর ইয়ংতেকে দেখে শকড হয়ে যায়। মিনহো তার পুরনো প্রেমকে দেখে ইমোশনাল হয়ে যায়, কিন্তু এই ইয়ংতে আর জংতে না। তখন জিনও সেখানে চলে আসে, আর আবার শুরু হয় বাবা ছেলের নতুন লড়াই। মিনহো আবারও টাইম কার্ড নিয়ে পালিয়ে যায়। পরদিন মিনহো আবার প্রফেসর ইয়ংতের সাথে দেখা করতে আসে, আর তাকে বলে এই বিপজ্জনক সব ব্যাপার থেকে দূরে থাকতে। ঠিক তখনই সেখানে জিন এসে হাজির হয়, আর তাকে গ্রেফতার করে ফেলে। অন্যদিকে দেখা যায় আর একটা অবৈধ টাইম ট্রাভেল সংগঠনকে, আর এই সংগঠনের নেতা মাস্টার নামে পরিচিত। আর দলের লোকেরা একের পর এক খুন করতে থাকে। তারা অ্যালিসের ওপরও আক্রমণ করে, এমনকি প্রফেসর ইয়ংতের বন্ধু যে টাইম কার্ড নিয়ে রিসার্চ করছিল তাকেও হত্যা করা হয়। জিন এবার মায়ের অতীত আর সব কেস ঘেটে আরও গভীরে যেতে থাকে। সে গিয়ে দেখা করে লি সোয়ানের সাথে, যাকে 1992 সালে ভবিষ্যৎবাণীর বই চুরির সময় গ্রেফতার করা হয়েছিল। লি সোয়ান তাকে জানায় সেই বইয়ের কথা, যেটা তার মায়ের কাছে ছিল, আর এখন সেই বই আছে ডিরেক্টরের কাছে। এরপর জিন এসব বিষয়ে মিনহোকে জিজ্ঞাসা করে, আর এর সাথে সাথে সে তার মায়ের কথাও জিজ্ঞাসা করে। কিন্তু মিনহো বলে সে কিচ্ছু জানে না। জিন তার মায়ের আসল নাম বলে না, তাই মিনহো বুঝতেও পারে না আসলে তাকে জংতের ব্যাপারে জিজ্ঞাসা করছে। অবশেষে এলিসের লোকেরা জেল থেকেও মিনহোকে ছাড়িয়ে আনে। মুক্তি পাওয়ায় মিনহো সরাসরি চলে যায় ইয়ংতের কাছে। অন্যদিকে মাস্টারের লোকেরা একের পর এক খুন করে যাচ্ছে এবং ইয়ংতেকেও মারতে আসে। ঠিক তখনই মিনহো সময় মতো পৌঁছে ইয়ংতেকে বাঁচায়। তখন জিনও সেখানে চলে আসে। সে আসার সময় লোকটা টাইম ট্রাভেল কার্ড নিয়ে পালিয়ে যায়। এরপর মিনহো প্রফেসর ইয়ংতে আর জিনকে একসাথে দেখে সেখান থেকে চলে যায়। এই সময় জিন জানতে পারে যে ডক্টর চ্যাং, যাকে অনেক আগে ভবিষ্যৎবাণীর বইয়ের জন্য খুন করা হয়েছিল, সেই আসলে প্রফেসর ইয়ংতের বাবা। এরপর ডিরেক্টর এই বইয়ের বিষয়ে জিনের সাথে দেখা করতে চায়, আর তখনই তার কিডন্যাপ হয়ে যায়। আর সেই অপহরণকারী আর কেউই নয়, জিন, যাকে তার বাবা ভেবে সেই মিস্টার গো। এখানেই পরিষ্কার হয়ে যায় যে মিস্টার গো আসলে সেই মাস্টারের হয়ে কাজ করছে, যে একের পর এক এইসব খুনের পেছনে আছে। এরপর প্রফেসর ইয়ং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, যাতে তাকে সুরক্ষিত রাখা যায়। এখানে তারা একসঙ্গে হাসি খুশিভাবে থাকে, ঠিক এক পরিবারের মতো। তবে তোয়িংও এসে সেখানে থাকতে শুরু করে। যখনই সে দুজনকে দেখে তখনই সে তাদেরকে কোনো একটা অকওয়ার্ড মোমেন্টে দেখতে পায়। দেখে মনে হয় তারা খুবই ক্লোজ। এতে তোয়িং ভেতরে ভেতরে জেলাস ফিল করে। নিজের ইনসিকিউরিটির কারণে সে তাদের সঙ্গেই থেকে যায়। এরপর এক খুনি জিনের বাড়িতে আসে ইয়ংতেকে খুন করতে, তবে খুনি সরাসরি তাকে মারে না। প্রথমে ইয়ংতেকে তুলে নিয়ে যায় বিশাল এক বিল্ডিংয়ের ছাদে। সেখান থেকে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ইয়ংতের ডিভাইস ট্রেস করে জিন সেখানে পৌঁছে যায় এবং দেখে সেই খুনি তার টাইম কার্ড অ্যাক্টিভ করে ফেলেছে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। জিন তার দিকে গুলি চালায়, আর সে ইয়ংতেকে নিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। খুনিটা সেখানেই মারা যায়, কিন্তু ইয়ংতে হাওয়া হয়ে যায়, কারণ টাইম কার্ড অ্যাক্টিভ ছিল। তাই সে টাইম ট্রাভেল করে চলে যায় 2021 সালে। ওখানে পৌঁছে সে ভয়াবহ এক সত্য জানতে পারে, আর সত্যটা হচ্ছে জিন মারা গেছে। এটা দেখে প্রফেসর তে অনেক কান্না করতে থাকে। এরপর সে যায় ডিরেক্টরের কাছে। সেখানে এসে জানতে পারে ভবিষ্যৎবাণীর বইয়ের শেষ পৃষ্ঠা তার কাছে আছে, আর যদি জিনকে বাঁচাতে হয় তবে তার মায়ের খুনিকে ধরতে হবে। তো এরপর সে জিনের জিনিসের মধ্যে একটা ইউএসবি ড্রাইভ খুঁজে পায়, যেখানে ভিডিওতে মিস্টার গোকে দেখা যায়। এদিকে জিনও সিয়ংয়ের মুখোমুখি হয়, আর সে তাকে দেখে চিনে ফেলে, কারণ সে সিয়ংকে তার মায়ের ফিউনারালে দেখেছিল।
জিন তাকে ইয়ংতের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন কিন্তু সিয়ং বলে সে তোমার মা নয়। জিন বলে সে আমার মা হোক বা না হোক আমি তাকে রক্ষা করব। এই কথা শুনে সিয়ং থেকে গুলি করে, কিন্তু ঠিক তখনই জিন সময় থামিয়ে দেয়, আর তখনই সে নিজের এই পাওয়ার সম্পর্কে পুরোপুরি জানতে পারে। এদিকে প্রফেসর তে আবার ফিরে আসে নিজের সময়ে, কিন্তু সে জিনকে কিছুই জানায় না তার মৃত্যুর ব্যাপারে। অন্যদিকে মিনহো এলিসের ভেতর খোঁজখবর শুরু করে এবং লিসানের সঙ্গে দেখা করে। তদন্তে সে অবশেষে সেই ভয়াবহ সত্যটা জানতে পারে, জংতে আসলে মৃত এবং জিন তারই ছেলে। এরপর সে তার কবরের সামনে বসে কান্না করতে থাকে। তখন মিনহো প্রতিজ্ঞা করে যে সে জিনকে প্রোটেক্ট করবে এবং জংতের খুনিকেও খুঁজে বের করবে। এরপর সে জিনের কাছে আসে এবং দেখে সেখানে প্রফেসর ইয়ংতে অজ্ঞান হয়ে পড়ে আছে। টাইম ট্রাভেলের সাইড ইফেক্টের কারণে তার এমন হচ্ছে। মিনহো তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সত্যটা তখনও তাদের বলে না। পরে মিনহো রেগে গিয়ে সাংইয়ংকে জিজ্ঞাসা করে কেন সে জংতের ব্যাপারে সত্য লুকিয়েছিল। তখন সিয়ং বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। এরপর দেখা যায় লি অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর সে জিনকে ফোন করে জানায় সে জানে মাস্টার আসলে কে, যে তার মাকে মেরেছে। সে দ্রুত এসে তার সাথে দেখা করতে বলে, কিন্তু জিন সেখানে পৌঁছানোর আগেই মিনহো সেখানে গিয়ে দেখে লি মারা গেছে। জিন ভুল করে ভাবে মিনহো তাকে মেরেছে। পরে তদন্তে বোঝা যায় লি অনেক ঘন্টা আগেই মারা গিয়েছিল। তদন্তের ভিডিও ফুটেজ দেখে জিন জানতে পারে মিস্টার গুই সেই বিল্ডিংয়ে ঢুকেছিল যেখানে লি মারা গিয়েছিল। প্রফেসর তেও গোকে সন্দেহ করতে শুরু করে, কারণ গুইয়ের বডিতে একই এম চিহ্ন দেখা গেছে যা সবসময় মাস্টারের লোকেদের শরীরে থাকে। কিন্তু জিনের অন্ধবিশ্বাস মিস্টার গোকে নির্দোষ ভাবে এবং তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে থাকা সেই ইউএসবি ফেলে দেয়। এদিকে ডিরেক্টর আবার ইনস্টিটিউটে ফিরে আসে, কিন্তু এ আগে ডিরেক্টর না, সে অন্য এক সময় থেকে এসেছে এবং তার এই ভার্সন অনেক ভয়ঙ্কর আর নিষ্ঠুর। সে ভালো ডিরেক্টরকে খুন করে ফেলে। এখানেই জানা যায় এলিসের সেই ক্যাচাল যে মিনহোর বন্ধু, সেই আসলে এলিকে খুন করেছিল এবং সেও মাস্টারের হয়ে কাজ করছে। ফলে সিয়ং জানতে পারে আসল খুনি আসলে ক্যাচাল। এরপর ক্যাচাল সিয়ংকে বলে যে তার সাথে হাত মেলাতে হবে। ক্যাচাল তাকে বোঝায় এভাবেই সে মিনহোকে নিজের করে পাবে। অন্যদিকে মাস্টার মিস্টার গোকে আদেশ দেয় যে সে যেন জিনকে মেরে ফেলে। এরপর মিস্টার গো জিনের সঙ্গে যায়, কিন্তু শেষমেশ তাকে মারতে পারে না, কারণ জিনকে সে নিজের ছেলের মতোই ভালোবাসে। সে একাই মাস্টারের সঙ্গে মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। এই সময় প্রফেসর ইয়ংতেও সেখানে পৌঁছে যায়। এমন সময় মিস্টার গোয়ের কাছে ফোন আসে ডিরেক্টরের কাছ থেকে। তিনি তাকে হুমকি দেন যে তোমার এই সিদ্ধান্তের জন্যই তোমার স্ত্রী আর সন্তানকে এর মাসুল দিতে হবে। ভয়ে মিস্টার গো দৌড়ে ফিরে আসে জিনের কাছে, কিন্তু সেখানে গিয়ে দেখে ডিরেক্টর আগেই সেখানে হাজির। ডিরেক্টর গুলি করে মিস্টার গোকে মেরে ফেলে। মিস্টার গোর মৃত্যুতে জিন অনেক ভেঙে পড়ে। তখন আসল সত্যিটা প্রকাশ পায়, কিভাবে মিস্টার গো প্রথম থেকে মাস্টারের সঙ্গে যুক্ত হয়েছিল। আসলে এই মিস্টার গো এসেছে অন্য সময় থেকে। সেই সময়ে তার স্ত্রী মারা গিয়েছিল আর সে তার ওয়াইফকে ফিরে পেতে মাস্টারের সঙ্গে হাত মিলায়। মাস্টার তাকে সুযোগ দেয় তার স্ত্রীকে ফেরানোর আর তাকে পাঠিয়ে দেয় অতীতে। সেখানে গিয়ে মাস্টার গো নিজের অতীত সত্তার সঙ্গে দেখা করে। অতীতের মিস্টার গোকে এক অপরাধী মেরে ফেলে আর সেই জায়গায় নেয় এই নতুন মিস্টার গো। তারপর সে নিজের স্ত্রীকে নিয়ে অতীতে থেকে যায়। এদিকে সিয়ং প্রফেসর তেকে মেরে ফেলার জন্য ভুল বুঝিয়ে তাকে সাথে নিয়ে যায়। তাদের একসাথে দেখে জিও তাদের পিছু নেয়। এরপর পালাতে গিয়ে সিয়ংয়ের গাড়ি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। সিয়ং কোনো মতে গাড়ি থেকে বেরোতে পারে, কিন্তু প্রফেসর তে গুরুতর আহত হয়। জিন সেখানে ছুটে যায় গাড়ির ভেতরে প্রফেসরকে বাঁচাতে, আর ঠিক তখনই গাড়ি ব্লাস্ট হয়। কিন্তু ব্লাস্টে তারা মারা যায় না, বরং টাইম ট্রাভেল করে তারা পৌঁছে যায় 2010 সালে। এখানে প্রফেসর ইয়ংতে জিনের মায়ের সঙ্গে দেখা হয়। তখন তার মনে পড়ে যখন ইয়ংতের বাবাকে খুন করা হয়েছিল, তখন জিনের মাই তাকে আশ্রয় দিয়েছিল। সে জিনের মাকে নিজের মা বলেই মানত। কিন্তু যখন জিনের মা ভবিষ্যৎবাণীর বইয়ের শেষ পাতা তার কাছে দেখতে পায়, তখন সেই পাতা নিয়ে সে তাকে রেখে আসে এক অনাথ আশ্রমে। এখানে 2010 সালের অনেক কিছুই পাল্টে গেছে। যেমন 2010 সালের জিন বেশ অদ্ভুত আচরণ করে। 2010 সালের জিনের বন্ধু দোয়ংয়ের উপর হঠাৎই কেউ আক্রমণ করে। প্রফেসর ইয়ংতে তখন খেয়াল করে ওটা 2010 সালের জিনের ফোন, মানে সেই আক্রমণটা করেছে তখনকার জিন। ইয়ংতে সব কিছু জিনকে জানায়। জিন বলে যে তার জীবনে আগে এমন কিছু ঘটেনি, আর এতে এটা বোঝা যায় যে তারা হয়তো আরেকটা ডাইমেনশনে চলে এসেছে। আসলে শুরু থেকেই স্পষ্ট করে কিছু বলা হয়নি যে তারা শুধু টাইম ট্রাভেল করছে নাকি একসাথে অন্য ডাইমেনশনেও যাচ্ছে। পরে তার মনে পড়ে
সে ভবিষ্যৎবাণীর বইয়ের শেষ পাতায় কি লেখা ছিল। সেখানে লেখা ছিল, যে সময়ের দরজাটা খুলবে সে তো শাস্তি পাবেই, আর সে তার ছেলের হাতেই মারা যাবে। আর এই দরজা খুলেছিল জিনের মা, মানে ভবিষ্যৎ অনুযায়ী জিনই তার মাকে মেরে ফেলবে। এটা শুনে জিন অনেক ভেঙে পড়ে আর বলে, না, এটা হতে পারে না, আমি কেন আমার মাকে মারব। এরপর সে অদ্ভুত সব আওয়াজ শুনতে শুরু করে আর তখন অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে জিনের মা এসে তাদের বোঝায় যে এটা টাইম ট্রাভেলের সাইড ইফেক্ট। জিন আসলে অন্য ডাইমেনশনের আওয়াজই একসাথে শুনতে পাচ্ছে। দেখা যায় 2010 সালে জিনও একই অবস্থায় আছে। অদ্ভুত সব শব্দ শুনে খুব বিরক্ত হয়ে যাচ্ছে। তখন জিনের মা তাকে একটা বড় সত্যি জানায়। সে বলে, ভবিষ্যৎবাণীর বই প্রথমে পেয়েছিল ইয়ংতেয়ের মায়ের কাছে। 1992 সালে সে সেই বই নিয়ে চলে যায়, আর তারপর তার বাবার সঙ্গে তার মায়ের বিয়ে হয়। ইয়ংতেয়ের মা মারা গেলে বইটা থেকে যায় তার বাবার কাছে। আর এই বই নিতে যেতেই জংতে আর মিনহোকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এরপর গল্পে আসে আর একটা টুইস্ট। যখন জিনের মা ইয়ংতেয়ের বাবাকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ আসলে এই ব্যক্তিই ছিল চংতের বাবা, আর ছোট্ট মেয়েটা ছিল চংতে। আর সেই পরে হয়ে ওঠে প্রফেসর তেই। মানে প্রফেসর ইয়ংতে আর জিনের মা আসলে একই ব্যক্তি, শুধু ভিন্ন সময় বা ভিন্ন ডাইমেনশনে বিভক্ত ছিল এরা। এতে ভবিষ্যৎবাণী শেষ পাতায় যাকে বলা হয়েছিল টাইম ট্রাভেলের দরজা খোলার অপরাধে শাস্তি পাবে, সে শুধু জিনের মাই নয়, বরং ইয়ংতেও পাবে। এরপর ইয়ংতে আবার জিনের মায়ের সঙ্গে দেখা করতে আসে। তার মৃত্যুর সময় খনি এসেছে। তিনি ইয়ংতেকে উপরে একটা স্টোররুমে আটকে দেন, আর ইয়ংতে তাকে জিজ্ঞাসা করে যে টাইম ট্রাভেল বন্ধ করার কি কোনো উপায় আছে। জিনের মা জানায়, হ্যাঁ, সব কিছু একবার রিসেট হলেই টাইম ট্রাভেল অদৃশ্য হয়ে যাবে। এদিকে জিন তার মায়ের হত্যাকারীকে ধরতে গিয়ে আবার সেই ভয়াবহ মুহূর্তের মুখোমুখি হয়। সে তার বাড়ির সামনে গিয়ে আবার ডিরেক্টরকে দেখে। ডিরেক্টর তাকে বলে, যা হওয়ার তা হবেই। সে দ্রুত তার ঘরে যায়। সেখানে গিয়ে দেখে তার মা আবার মৃত, আর 2010 সালের জিন রক্তমাখা হাতে দাঁড়িয়ে আছে। রেগে গিয়ে সে তার 2010-এর সত্তাকে জিজ্ঞাসা করে, তুই কেন মাকে মেরেছিস? এটা বলে সে তাকে গলা টিপে ধরে। অন্যদিকে স্টোররুমে ইয়ংতে ভবিষ্যৎবাণীর শেষ পাতা খুঁজে পায়। ঠিক তখনই সেখানে হাজির হয় মাস্টার, কিন্তু তার মুখ তখন দেখা যায় না। সে ইয়ংতের ওপর হামলা করে। ইয়ংতের চিৎকার শুনে জিন দৌড়ে আসে এবং মাস্টার তখন তাকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর আবার সেখানে টাইম ট্রাভেল হয়, আর ইয়ংতে আর জিন আবার ফিরে আসে তাদের সময় 2020-এ। ফিরে এসে প্রফেসর তেই মাস্টারের নখে লেগে থাকা রক্তের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করায়। এতে ফলাফলে দেখা যায় মাস্টারের ডিএনএ আর জিনের ডিএনএ মিলে গেছে। মানে মাস্টার আসলে জিনেরই ভবিষ্যতের খারাপ রূপ, কিন্তু জিন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছিল। এদিকে মিনহো প্রফেসরের কাছে জানাতে যায় জংতে তার জন্য কোনো মেসেজ দিয়েছিল কিনা। তখন ইয়ংতে জানায়, না, সে কোনো মেসেজ দেয়নি। তখন দেখা যায় ইয়ংতে আর জংতের মেমোরি মিক্স হয়ে যাচ্ছিল। একই রকম জিনের সাথেও হচ্ছিল। তার মেমোরি আর তার খারাপ ভার্সনের মেমোরি মিক্স আপ হয়ে যায়। এতে সেও অদ্ভুত আচরণ করতে থাকে। সে অদ্ভুত আওয়াজ শুনতে থাকে। সে ছুরি নিয়ে প্রফেসর তেইকে মারতে যায়, কিন্তু জিন হঠাৎ নিজেকে সামলে নেয়, কারণ প্রফেসর তেই তাকে জিঙ্গু নামে ডাকছিল, যেভাবে তার মা তাকে ডাকত। সে এটা দেখে ভেঙে পড়ে আর আত্মহত্যা করতে চায়, কিন্তু প্রফেসর তাকে থামায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমার পরিচিত জিন তুমি নও, তুমি আমার প্রোটেক্ট করো, তুমি আমায় মারতে পারো না, আর তাকে জড়িয়ে ধরে শান্ত করে। এরপর আমরা দোয়ংকে দেখতে পাই। সে তার ভালোবাসার কথা জিনকে জানায় আর বলে, চলো আমরা অনেক দূরে পালিয়ে যাই, নর্মাল জীবনযাপন করি। কিন্তু জিন জানায় সে মাস্টারকে থামানো ছাড়া কোথাও যাবে না। অন্যদিকে অ্যালিসের লোকেরা তখন সব প্রমাণ মুছে দিতে এবং যারা টাইম ট্রাভেলের কথা জানে তাদের সবাইকে খুন করতে থাকে। তারা জিনের বন্ধুকেও মেরে ফেলে, দোয়ংকেও মারে, কিন্তু জিন ঠিক সময়ে সে তাকে বাঁচায়। এরপর প্রফেসর ইয়ংতেকেও কিডন্যাপ করা হয়। তখন জিন মিনহোর কাছে গিয়ে বলে, আমি অ্যালিসে ঢুকবো। মিনহো ভয় পায়, বলে, এটা তোমার জন্য বিপজ্জনক। জিন তখন বলে, তুমি তো আমার মায়ের প্রেমিক ছিলে, এবার আমায় অন্তত এজন্য হেল্প করো। মিনহো রাজি হয়ে যায়, কিন্তু লুকিয়ে সে জিনের সাথে একটা চালাকি করে। সে জিনকে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। মিনহো বলে, প্রথম আর শেষবারের মতো আমি বাবার ভূমিকা পালন করলাম, তোমাকে আমি বিপদে ফেলতে চাই না, আমি একাই এলিসে প্রবেশ করব। এরপর এলিসে দেখা যায় ডিরেক্টর প্রফেসরকে একটা গল্প বলে, যেখানে মাতার ছেলেকে দানবের হাত থেকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করেছিল। এরপর মিনহো প্রফেসর তের সঙ্গে দেখা করে বলে, আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব, তুমি জিনকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। ঠিক তখনই ডিরেক্টর সেখানে সে তাদের উপর বন্দুক তাক করে। সে বলে, জিন এখানে আসছে। মিনহো বিশ্বাস করে না বলে কোনো সাধারণ মানুষ এলিসে ঢুকতে পারে না, কিন্তু ডিরেক্টর বলে,
জিন যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবে। অন্যদিকে দেখা যায় জিন সত্যি দ্রুত গাড়ি ছুটিয়ে এলিসের দিকে আসছে, আর এলিসে ডিরেক্ট গুলি করে মিনহোকে লক্ষ্য করে। মিনহো গুলিবিদ্ধ হয়। ঠিক তখনই ঘরে ঢোকে প্রফেসর তেই। ডিরেক্টর এবার তাকেও গুলি করে, কিন্তু মিনহো নিজের শরীর ঢাল বানিয়ে সেই গুলি তার গায়ে নিয়ে নেয়। ডিরেক্টর আবারও তেইকে মারতে যায়, তখন জিন সেখানে চলে আসে আর সে গুলি চালায় ডিরেক্টরের দিকে। মৃত্যুর আগে ডিরেক্টর ফিসফিস করে বলে, মাস্টার তোমার অপেক্ষায় আছে। জিন ছুটে আসে তার বাবার কাছে, ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কেন এটা করলে? আমাকে তো ক্ষমা চাইবার সুযোগও দিলে না। মিনহোর চোখে তখন অতীতের স্মৃতি ভাসে। সে ফিরে যায় 1992 সালে। জংতের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো মনে পড়ে যায় তার, যখন সে বলছিল, চলো আমরা অতীত থেকেই আমাদের পরিবারকে নিয়ে বাঁচি। এরপর আস্তে আস্তে মিনহো মারা যায়। জিন এবার তেইকে পালাতে বলে, আর নিজে তখন প্রতিজ্ঞা করে সেই মাস্টারের মুখোমুখি হবে যে তার মাকে খুন করেছিল। অবশেষে মাস্টার সেখানে আসে। জিন বন্দুক তাক করে বলে, শেষমেশ আমরা 10 বছর পর মুখোমুখি হলাম। তখন আমরা মাস্টারের চেহারা দেখি। আসলে সে আর কেউই নয়, জিনের ওল্ডার ভার্সন। হতভম্ব হয়ে জিন চিৎকার করে বলে, তুমি কেন আমার মাকে হত্যা করলে? মাস্টার ঠান্ডা গলায় উত্তর দেয়, অনেক বছর আগে আমিও একই প্রশ্ন করেছিলাম আমার ওল্ডার ভার্সনকে। জিন হাহাকার করে বলে, না, আমি তোমার মতো দানব হব না। তো এরপর মাস্টার বন্দুক তুলে জিনের দিকে তাক করে। ঠিক তখন প্রফেসর তেই সামনে এসে দাঁড়ায়। সে বলে, তুমি যদি জিনকে মেরে ফেলো তাহলে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে, আর সময়ের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সে হঠাৎ সেই ধাঁধার কথা মনে করে, একটা দানব থেকে তার সন্তানকে বাঁচাতে মাকে আত্মহতি দিতে হয়। তের গলায় জিনের মায়ের মতোই সেই চিহ্ন দেখা যায়। তখন সে তাকে মম বলে ডাকে, আর তখনই মাস্টার গুলি চালায়। তে রক্তাক্ত হয়ে পড়ে যায়। মৃত্যুর আগে সে জিনকে বলে, আর কিছু করো না, এখানেই থেমে যাও। সময়ের শুরু নেই, শেষও নেই, শুধু মানুষেরই শুরু আর শেষ আছে। জিন তখন ভেঙে পড়ে কান্নায়। মাস্টার ব্যঙ্গ করে তখন বলে, এই নারী তো প্রতিবারই এভাবেই নিজের জীবন স্যাক্রিফাইস করে, কিন্তু এবার জিন বলে, না, এবার সব বদলাবে, আমি তোকে মেরে সব কিছুই রিসেট করব। সে টাইম ট্রাভেল করে ফিরে যায় 2010 সালে। সেই দিন যখন তার মা মারা গিয়েছিল। মাকে বাঁচানোর অনেক চেষ্টা করে সে। তার মা তখন ডিরেক্টরের সাথে দেখা করে বলে, আমি তোমায় টাইম ট্রাভেলের ব্যাপারে যা যা বলেছি এসব ব্যাপারে কাউকে কিছু বলবে না, আজ থেকে সব ভুলে যাও। এদিকে জিন মিস্টার গোয়ের কাছে মাস্টার কোথায় আছে সেটা জানতে চায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। অবশেষে সেই ভয়ঙ্কর মুহূর্ত আসে। জিনের মা ঘরে ফিরে আসে, আর তার সামনে দাঁড়িয়ে থাকে মাস্টার। সে ঠান্ডা স্বরে বলে, তুমি সময়ের দরজা খুলেছিলে, তোমার কারণেই আমাকে এতজনকে হত্যা করতে হলো। তার মা তখন বলে, আমার শাস্তি আমি মেনে নেব, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও, ওকে দানব বানিও না। মাস্টার বলে, তুমি আমাকে দানব বানিয়েছ। তখন জিনও সেখানে এসে পড়ে। সে রাগে মাস্টারের দিকে বন্দুক তোলে, কিন্তু তার মা তাকে থামিয়ে দেয়। অতীতে স্মৃতি দেখানো হয় তখন 1992 সালে মাস্টার নিজের জন্ম আটকাতে অতীতে গিয়েছিল। তখন জংতের গর্ভে ছিল জিন। সে তার মাকে বলেছিল এই সন্তানকে মেরে ফেলতে, কিন্তু কোনো মা নিজের সন্তানকে মারে বলো? সে তা করতে অস্বীকার করে এবং গুলি চালায় নিজের ভবিষ্যৎ সন্তানের উপরে। সেদিন থেকেই এই দুঃস্বপ্নের শুরু। মাস্টার এখন তার মাকে বলে, তুমি অনেক স্বার্থপর, তোমার ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই। মুহূর্তেই প্রফেসর তে জিনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং নিজেকে গুলি করে ফেলে। আবারও মায়ের মতো তার সামনেই তের মৃত্যু হয়। জিন আর সহ্য করতে পারে না, খুব এসে মাস্টারকে গুলি করে দেয়, আর সঙ্গে সঙ্গে সব কিছুই রিসেট হতে শুরু করে। পুরো পৃথিবী যেন নতুন করে জন্ম নেয়। এবার দেখা যায় সেই জন্মদিনের দিন, যেদিন তার মা আনন্দে ছেলের সঙ্গে কেক কেটেছিল। এবার সব ঠিকঠাক চলছে। মায়ের সঙ্গে ছোটবেলার জিনের সময় আনন্দেই আছে। আর এখনকার জিন দূর থেকে মাকে দেখে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলে, মা সরি, অনেক দেরি হয়ে গেল, কিন্তু এবার তোমাকে আমি রক্ষা করেছি। তুমি এখন থাকবে আমার প্রতিটি সুখের মুহূর্তে। আর যেদিন আমি হাই স্কুল থেকে পাশ করব, যেদিন কলেজে যাব, যেদিন প্রথম বেতন পাবো, সব কিছুই তুমি দেখবে। সব কিছু রিসেট হওয়ার পর দেখা যায় 2020 সাল। প্রফেসর তেই জেগে ওঠে আর আশ্চর্য হয়ে দেখে মিস্টার গো বেঁচে আছে। যাদের একে একে মরতে দেখেছিল তারা সবাই জীবিত, কিন্তু কারো স্মৃতিতে জিনের কোনো অস্তিত্ব নেই, এমনকি মিনহোও নেই কোথাও। প্রফেসর তেই তার দত্তক পরিবার আর বোনের সঙ্গেই থাকে। সব জায়গায় খুঁজেও সে জিনের কোনো খোঁজ পায় না। এদিকে দুইংয়ের সঙ্গে তার দেখা হয়, যে তার ইন্টারভিউ নিতে আসে। তখনই সে জানতে পারে এক আর্কিটেকচারের কথা, যার ডিজাইনার ভাবনায় প্রফেসর তে ছোঁয়া আছে। অবশেষে তেই সেই আর্কিটেকচারের কাছে যায়। আসলে সে আর কেউ নয়, জিনি। তবে এবার সে পুলিশ নয়, একজন আর্কিটেকচার। জিন তাকে দেখে কিছুই মনে করতে পারে না।
সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর নিজের অফিসে গিয়ে সে একটা অপূর্ণ পেন্টিং সম্পূর্ণ করে, যেটা ছিল তেয়ের ছবি। হঠাৎ তার সব মনে পড়ে যায় আর দৌড়ে সে চলে আসে তার পুরনো বাড়িতে। সেখানে তেই দাঁড়িয়েছিল। জিন হাঁপাতে হাঁপাতে বলে, সরি, অনেক দেরি হয়ে গেল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। অবশেষে তাদের গল্পের একটা হ্যাপি এন্ডিং হয়। তবে অনেকেরই এর শেষ দেখে একটু হতবাক হয়ে গিয়েছিল, কারণ এখানে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি আর কিছু রহস্য রয়ে গেছে অমীমাংসিত। তারপরও এই ড্রামা আমাদের দিয়েছে এক ইমোশনাল জার্নি, যেখানে ছিল ভালোবাসা, টাইম আর স্যাক্রিফাইসের গল্প। তো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।